মাটিতে বাগান করা তো আজকালকার আমাদের একটা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। মাটিতে বাগান করার মতো জমিই পাই না, যেমন আমার নিজেরই নেই। এসে দাঁড়ালো ছাদ বাগান, অনেকের তো আবার সেটাও নেই যে ছাদে বাগান করবে। তো কি করা যায়? হয়তো হতে পারে তুমি ফ্ল্যাটে থাকো, একটুকু জমি নেই, অথচ গাছ করার কিন্তু প্রচণ্ড শখ। আবার টাতাবাহার দিয়েও কিন্তু মন ভরছে না, ফুল চাই। তো কি করবে? তাহলে ফুলের জন্য শেডে থাকবে এরকম ধরনের কিছু গাছ তোমাকে চয়েস করতে হবে, যেটাতে ফুলও ফোটে। দেখো এই গাছগুলোতে কিন্তু শেডেও ফুল ফুটবে, খুব সুন্দর ফুল ফুটবে। আর এক একটা ফুলের স্টিক কতদিন থাকে জানো? 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত লাস্টিং করে। খুব সুন্দর গাছ, তোমরা ঠিকই চিনতে পেরেছো কোন গাছের কথা আমি বলছি। এটা হলো অর্কিড। তো অর্কিডের কেয়ার নিয়ে আজকে আমি কথা বলবো, পুরো বছর ধরে কি করে কেয়ার করবে। তো বন্ধুরা চলে এসো তোমাদের প্রিয় অক্সিজেন গার্ডেন কর্নারে। বন্ধুরা আমি হলাম অনি, আর আমি গার্ডেনিং করি আর সমস্ত বন্ধুদের গার্ডেনিং করতে মোটিভেট করি। তো আজকে আমি কি করছি? আজকে আমি এনেছি অর্কিড। একদম দেখো অর্কিড কীভাবে পুরো বছর যত্ন করলে সুন্দর ফুল পাওয়া যায়। তোমরা জানো অর্কিডের ফুলের এক একটা স্টিক প্রায় 1 থেকে 1.5 মাস এগুলো কিন্তু থেকে যাবে। আরও ভালো করে কেয়ার করতে পারলে কিন্তু আরও লং লাস্টিং হতে পারে। যখন গাছটা একটু পুরনো হবে না, দেখবে তোমার গাছে আরও অনেক দিন পর্যন্ত থাকবে। এই যেগুলো এখন দেখছো সামনে, এগুলো আমার নতুন কেনা, পুরনো অর্কিডও আমার আছে। আমি 5-6 বছর ধরে অর্কিড করছি এবং এবার আমার অর্কিডটা আমি ঠিক বুঝে গেছি কী করে করতে হবে। কারণ আমিও কিন্তু ভুল করেছি। আমার প্রচুর অর্কিড গাছ মারা গেছে ওই ভুলের জন্য। তো কি ভুল না করা, মানে কীভাবে কেয়ার করতে হবে আজকে আমি বলবো। কি ভুল করতে হবে না সেটার উপর তো আমি পরে একদিন ভিডিও করব। তো চলো আজকে আমি তোমাদের সারা বছরের জন্য কিভাবে কেয়ার করতে পারি সেটার জন্য একটু জাস্ট বলে দিচ্ছি, টোটাল কেয়ার গাইড বলছি। আর ধীরে ধীরে সিজনাল কেয়ার আসবে, পার্টিকুলার কোনো টপিক্সের উপরে অর্কিড কেয়ার কীভাবে করতে হবে সেটাও আসবে। তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু সেই টপিক্সের উপরেই ভিডিও করে দেবো। চলো দেখে নেওয়া যাক। এই যে দেখো এই অর্কিডটা দেখো কত সুন্দর। আমি এটা নতুন কিনেছি জানো। তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই বলবো। আমার তো এই কালারটা আর ফুলের শেপটা একদম অন্যরকম লাগলো। তো চলো, এই যে অর্কিড এরা হলো এক ধরনের এপিফাইটিক প্ল্যান্ট। এপিফাইটিক প্ল্যান্ট কাদের বলে জানো? যারা কোনো গাছের ওপরে জন্মে সেখানে জাস্ট ওরা বাসস্থান হিসেবে নেয়। ওরা কিন্তু ওখান থেকে বেশি নিউট্রিশন নেয় এরম নয়, কিন্তু যে নিউট্রিশন নিয়ে গাছটাকে মেরে ফেলে এটা কিন্তু নয়। তাই তোমাদের বাড়িতে যদি বড় গাছ থাকে, বৃক্ষ জাতীয় কোনো গাছ, তাহলে সেখানে বেঁধে দেবে। সব থেকে ফার্স্ট আমি বলবো এইটার মতন ভালো আর কিচ্ছু কোনো অপশান হয় না। প্রথমত বলবো আমি লোকেশান এমন রাখবে যে এরা যেহেতু বললাম ইনডোরে হয়, ছায়াতে হয়, জানো তো ঘরের মধ্যেও কিন্তু আমরা করতে পারি। একদম ঘরের ভিতরে মানে জাস্ট ভালো আলো আসবে আর বাতাস বইবে এরকম একটা জায়গাতে আমি করতে পারি। তো এখানে যেমন আমি রেখেছি ব্যালকনিতে। যদি এরকম জায়গা হয় তাহলে খুবই ভালো হয়। যতই বলো ইনডোর বলি, আউটডোরের একটা পরিবেশ যেটা থাকে না সেটাতে ওরা সব থেকে ভালোবাসে, ওরা ছায়া ভালোবাসে। তার মানে এই নয় যে ঘরের ভিতর ভরে দেবো ওকে। এবার হলো সানলাইটের কথা, মানে সূর্যের আলো কতটা দেবো। দেখো যেহেতু বলেছি ছায়া ভালোবাসে, তার মানে সানলাইট বুঝতেই পারছো, ইনডাইরেক্ট সানলাইট ও ভালোবাসে। তো ইনডাইরেক্ট সানলাইট তোকে চাই। আর সকালবেলার তাই বলে 10টা পর্যন্ত যদি রোদ পায় তাহলেও কোনো ক্ষতি নেই, ভালোই থাকে যদি শীতকালের রোদটা পায়। কিন্তু গরমকালে কিন্তু ডাইরেক্ট রোদ মোটেই দেবে না, তাহলে কিন্তু পাতা টাতা পুড়ে যাবে, ঠিক আছে। আর রোদ্রে যদি তুমি দিচ্ছ 10টা পর্যন্ত, তাহলে কিন্তু অবশ্যই সবসময় গাছগুলোকে ভালো করে জল দিয়ে রাখবে যেন হাইড্রেটেড থাকে। এবার আসবো এয়ার সার্কুলেশনের কথা। কারণ এই গাছগুলো বললাম যে এপিফাইটিক প্ল্যান্ট, তাই জন্য ওরা কিন্তু খুব ভালো এয়ার সার্কুলেশন ওদের রুট জোনে পছন্দ করে। বুঝতেই পারছো যদি যদি গাছের ওপরে থাকে তাহলে কেমন থাকবে। এই দেখো এরকম ধরনের যদি ফাঁক এরকম পট থাকে, মানে পটের গায়ে বেশ ফাঁকা থাকবে যাতে হাওয়া চলতে পারে, এরকম নেট পট জাতীয় পট নেবে। না হলে এরকম নর্মাল পটে ফুটো করে নেবে। দেখো আমি কীরকম গরম লোহার জিনিস দিয়ে স্টিক দিয়ে আমি না ওগুলো ফুটো করে নিচ্ছি। তো তুমি চাইলে এরকম করতে পারো, আরও খুব ভালো হয় এরকম যদি মাটির তুমি অর্কিডের পট পাও, বেস্ট, এগুলো বেস্ট। আর এই দেখো আমি এরকম একটু নিয়েছি কয়েকটা, আমি জাস্ট কয়েকটা পেয়েছি, আবার আমি জোগাড় করব। তো এইগুলো থাকলে কি হয়, এয়ারেশনও ভালো থাকে আর তোমার জলটাও কিন্তু খুব ভালো থাকে, খুব ঠান্ডা থাকে রুটটা। এবার পটেই মিক্সের কথায় আসা যাক। আমরা প্রথমেই বললাম এপিফাইটিক প্ল্যান্ট মানে ও গাছে থাকে, গাছের মধ্যে গাছের ডালে ইজিলি হয়ে যায়।
তো তোমরা এবার বলতে পারো যে তাহলে কাঠের টুকরো দিয়ে দিই, কাঠের টুকরো দিয়ে পটের মধ্যে ভরে দিই। করতে পারো, অবশ্যই করতে পারো। বা নারকেলের ছোবড়া, অনেকে তো নারকেলের ছোবড়ার মধ্যেও করে। তুমি দেখবে যখন গাছগুলো কিনবে কিছু কিছু গ্রোয়ার কিন্তু নারকেলের ছোবড়াতে বেশিরভাগ ক্ষেত্রে তুমি কিন্তু এটাই দেখতে পাবে। এছাড়া কেউ স্পাকনাম মস দেয়, এসব অনেক কিছু দেওয়া যেতে পারে, হ্যাঁ দেওয়া যেতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যখন আমি কাঠের টুকরোকে কেটে যখন আমি একটা পটের মধ্যে ভরে দেবো, তখন কিন্তু যখন ভিজে থাকবে, স্যাঁতস্যাঁতা থাকবে, তার থেকে কিন্তু ফাঙ্গাল ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে বারবার চেঞ্জ করতে হবে। মানে গাছের ছাল দিয়েও করা হয়, তাহলে কি সেগুলোকে বারবার তোমাকে চেঞ্জ করতে হবে, পিউরিফাই করতে হবে, এইগুলো একটা সমস্যা এসে যায়, একটু রিস্ক থেকে যায়। তো আমি বলবো যে নারকেলের ছোবড়া বা কাঠের টুকরো এগুলো না দিয়ে, এবং জলের না তোমার মেনটেন করাটা, ওয়াটারিংটা মেনটেন করাটাও কিন্তু খুব সমস্যা হয়ে যায়, যে কতটা জল দেবে, বেশি জল থেকে যাচ্ছে গোড়াতে, এরকম হতে পারে। তো তাই জন্য আমি কিন্তু এটাকে অ্যাভয়েড করেছি। আমি এতদিনে এটা অনেক ঠকেছি ওগুলো দিয়ে। তো আমি নারকেলের ছোবড়ায় করে অসুবিধায় ভোগ করেছি। তো এখন আমি কি করি, নারকেলের ছোবড়া ছাড়িয়ে দিই, দিয়ে এমন কিছু নেব যেটার মধ্যে ময়েশ্চারাইজার থাকবে, কিন্তু তোমার গোড়াতে কিন্তু দাঁড়িয়ে থাকবে না। মানে গাছের শিকড় কিন্তু জল দ্বারা সাথে একটা ভাব, এটা কিন্তু হবে না। অর্কিড কিন্তু এটা কিন্তু একদম পছন্দ করে না যে ওর গোড়াতে কিন্তু জল দাঁড়িয়ে থাকুক। ঠিক আছে, আর এছাড়া তো বুঝতেই পারছো যে এপিফাইটিক প্ল্যান্ট মানে ও তো মাটি বা কম্পোস্ট, বালি এই জাতীয় তো আমরা কিচ্ছু দিতে পারবো না। তো ওইগুলো তো আমরা ভাববোই না ওগুলোর কথা। তো তাহলে দেবোটা কি, ব্যাপারটা তো সেইখানে না। আমরা দেব ইটের টুকরো, ঝামা ইট যদি জোগাড় করতে পারি খুব ভালো, ঝামা ইটের টুকরো আর কাঠকয়লা দিতে পারি। এই দুটো দিয়ে করি আমি, কারণ এটা জলটাকে তোমার ধরেও রাখবে, আবার জলটা কিন্তু তোমার মাটিতে কিন্তু স্যাঁতস্যাঁতা ভাবটা রাখবে না, ওয়েল ড্রেন ভট করে বেরিয়ে যাবে, কিন্তু ভেতরে ওর নিজের স্ট্রাকচারের মধ্যেও ধরে রাখবে। এবার সেই ময়েশ্চারাইজারটাই কিন্তু অর্কিড খুব পছন্দ করে, ওইটা বুঝতে পেরেছো তো? তাহলে এইভাবে তুমি করতে পারবে। আর এবার চলো আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার টবে কীভাবে ভরে রেখেছি, কি কি দিয়েছি তোমাদের চাক্ষুষ দেখিয়ে দিচ্ছি একদম। আর কি জানো তো, এই যে ইটের টুকরো আর এই চারকোলটা দেওয়াতে কি হয়, এর যেমন জল ধরে রাখতে পারছে, সেরকম কিন্তু আমরা যে তরল যে সারগুলো দেবো সেগুলোকে ওর মধ্যে কিন্তু ধরে রাখবে। তার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে একটু একটু করে না খেতে পারবে। মানে ওকে তাড়াতাড়ি ঝট করে বেরিয়ে যাবে। তো এটা মাটি নয়, বুঝতে পারছো তো, মাটি নয়, তার মানে সারটা কিন্তু মাটিতে থাকতে পারবে না। তাহলে এমন জিনিস দিয়েছি যে যার ভেতরে কিন্তু সারটা কিন্তু ঢুকে থাকতে পারবে, মানে সারটা কিন্তু তোমার বেরিয়ে চলে যাবে না, সবটা যেটা নিচে নেমে যাবে সেটা যাবে, বাদ বাকিটা কিন্তু থেকে যাবে। এই যে দেখো এরকম, এ দেখো ইটের টুকরো, ঝামা ইট এটা, আর তার সাথে চারকোল নেওয়া আছে, মানে হচ্ছে তোমার এগুলো কিনেছি আমি নতুন, তো সেই জন্য ওরা যেটা দিয়েছে সেটাই আছে। এখনও পটিং আমি আলাদা চেঞ্জ করিনি, এখন করবও না, একদম পরের সিজনে করব। এই দেখো এইটা হচ্ছে আমার নিজের ঘরের তৈরি করা পটিং, মানে এটাকে নারকেলের ছোবড়া পেয়েছিলাম। দেখো এই দেখো কতটা নিতে হবে, 60 আর 40 ভাগ, 60 ভাগ আর 40 ভাগ নেবো, মানে 60 ভাগ হচ্ছে ওটা, 40 ভাগ হলো এই কাঠকয়লা। এই দেখো এটা কিনেছি, দেখো নারকেলের ছোবড়া কীভাবে দেয়, কিন্তু এটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই দেখো এগুলো সবগুলোতে আমি কিন্তু এভাবে দিয়ে রেখেছি ওই চারকোল দিয়ে রেখেছি। উপরে দেখো কিছু কিছু জায়গায় চারকোলটা বেশিও দেখতে হবে, সবসময় যে 60-40 রেশিও করেছি তাও না, যখন যেমন হাতের কাছে পেয়েছি যেটা বেশি ছিল সেটা দিয়ে দিয়েছি। কখনো কখনো উপরে মালচিং করার মতনও করে দিয়েছি, তার কারণ হচ্ছে কি, গরমের সময় দেখি রুটগুলো খুব ডিহাইড্রেটেড হয়ে যায়, সবুজ ভাবটা থাকে না, সাদা সাদা হয়ে যায়, তখন আবার আমি উপর থেকে একটু মালচিং করে দিই। সেগুলো সিজনাল কেয়ার আমি পরে সব শেয়ার করব। এবার হলো ওয়াটারিং, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা কিন্তু ভুল করলে গাছ শেষ হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। তো খুব ভালোভাবে শিডিউলটা বুঝে নাও। আর এই পটিং মিডিয়ার জন্যই কিন্তু এটা আমি যেটা ব্যবহার করছি, অন্যের জন্য কিন্তু আমি বলতে পারবো না। তো তোমাকে শীতকালে, তোমার পুরো বছরের জন্য বলছি, তুমি শীতকালে কি করবে, সপ্তাহে কিন্তু একদিন জল দেবে, জাস্ট ওয়ান্স, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর গরমের সময় যখন খুব গরম হবে তখন তুমি কি করবে, একদিন ছেড়ে ছেড়ে জল দেবে, একদিন বাদে বাদে তুমি জল দিতে পারো। আর যদি খুব গরম পড়ে, মানে ধরো তোমার 50 কাছাকাছি চলে যাচ্ছে টেম্পারেচার, তখন কিন্তু প্রতিদিন তোমাকে জল দিতে হবে, একদম ছাড়া চলবে না। বর্ষাকালের জন্য তো বর্ষাতে তুমি বৃষ্টিতে ভেজাতে পারো। চলো এবার বলে নিই সারের কথা, ফার্টিলাইজার।
দেখো আমি কতগুলো শালের কথা বলছি যেগুলো খুব সহজে পাওয়া যায়, মানে তোমার কাছে থাকবে যদি গার্ডেনিং করো, তো আমি সেগুলো বলে দিচ্ছি। আমি আরও শালের উপর আলাদা ভিডিও করব, তবে এখন পুরো বছরের জন্য আমি বলছি কিভাবে কি দিতে হয়। গ্রোয়িং পিরিয়ডের জন্য আলাদা আর ফ্লাওয়ারিং সিজনের জন্য আলাদা। তো গ্রোয়িং পিরিয়ড বলতে তোমার এই ফেব্রুয়ারি থেকে তুমি মোটামুটি মে মাস পর্যন্ত একটা খাবার দেবে, সেটা হলো ব্যালেন্স ফিডিং। মানে 19-19-19 তুমি নিতে পারো, নিয়ে সেটাকে 1 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে, মানে একটু হালকা দেবে, কিন্তু সব সময় অর্কিডে কিন্তু যা আমরা অন্য গাছে দিই তার থেকে হাফ ডোজে দেবো, ঠিক আছে? আর যদি খুব ছোটো চারা হয় তাহলে 1/4 ডোজে দেবো। তাহলে আমরা ওটা প্রত্যেক সপ্তাহে ওরকম 1 লিটার পার জলে, মানে 1 গ্রাম পার লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে স্প্রে করে দেবো। এবং মাটির স্পটিং মিডিয়াতে দেবো। কীভাবে দেবো বলো তো? জলের মধ্যে গুলে 5 মিনিটের জন্য ওই গাছটা ওর মধ্যে ছেড়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবার কি করতে পারি? এবার ফুলের জন্য কিন্তু আলাদা কিছু করতে হবে। তো কি করব ফুলের জন্য আমাকে ফসফরাস আর একটু শিফটিং হতে হবে পটাশিয়ামের দিকে, বুঝতেই পারছো। এছাড়াও আরও বেশ কিছু দিই, সেগুলো আমি পরে বলছি। হ্যাঁ, এখন এইটাই আজকের ভিডিওতে শুধু এইটুকুই এনপিকের কথাটাই আমি বলে দিচ্ছি। এইটুকু দিলেও আমার কাজ চলবে। তা অনেক রকম আছে তোমার এনপিকে, কিন্তু সেগুলো আরও অন্য কনসেন্ট্রেশনে, তো তোমাদের আলাদা আলাদাভাবে কিনতে হবে, আমি সেটা বলছি না। আমি এমনই জিনিস বলছি যেটা সবার কাছে খুব সহজে পাওয়া যায়। বিগিনার্সদের জন্য এটাই ঠিক, 1000 রকমের খাবার নেওয়ার কোনো দরকার নেই। দেখো, যখন এই মে মাসের পরে জুন মাস চলে এলো, তখন জুন মাস থেকে আমি কি করব, এটা ফুলের জন্য রেডি করবে এবার গাছটাকে। তাহলে নাইট্রোজেনটা কমিয়ে দেবো। এমন একটা খাবার দিচ্ছি, দেখো 0-52-34, যেটা ফসফরাস আছে আর পটাশিয়াম আছে। তাহলে এরকম খাবারটা আমি দেবো। তো জুন থেকে আগস্ট পর্যন্ত কি করব না, 1 সপ্তাহে 0-52-34 আর 1 সপ্তাহে দেবো 19-19-19। মানে যে ব্যালেন্স ফিডিংটা করছিলাম টোটালি স্টপ করলাম না, ঠিক আছে? আমি ওই 1 সপ্তাহে এটা আর 1 সপ্তাহে ওটা ওইভাবে দিয়ে যাবো। কিন্তু আগস্ট পর্যন্ত এভাবে চলবে। তারপরে কি হবে, আগস্টের পরে আমার ফুল কিন্তু মানে আগস্টেই কিন্তু আসতে শুরু করে, মানে বার্ডস আসতে শুরু করে দেবে। তো তখন কি করব, তখন আমি আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই খাবার দুটো দেবো। এনপিকে 0-52-34 আর 0-0-50, বা শুদ্ধ ফুলের কথা ভাবো, তখন কিন্তু একদম ব্যালেন্সটাকেও কিন্তু আউট করে দেবো, ঠিক আছে? আর এখন খাবারটা কিন্তু আমি মান্থলি একবার দেবো, ঠিক আছে? এরপরে কিন্তু মানে তারপরের মাসগুলোতে, এই অক্টোবরের পরে ঠান্ডা পড়ে যাবে, তখন মাসে একবার করে। এবার হিউমিডিটি নিয়ে কথা বলবো। মানে এই অর্কিডগুলো কিন্তু হিউমিডিটি খুব ভালোবাসে, তোমাদের আমি আগেই বলেছি। তাই জন্য কি করতে হবে বলো তো, 50 থেকে ঠিক 60-70% হিউমিডিটি কিন্তু অ্যাটমসফিয়ারে ওর জন্য চাই। তাহলে যখন থাকবে না তখন আমাকে ক্রিয়েট করতে হবে। তুমি নিচে ট্রে রাখতে পারো, মানে জল দিয়ে, অথবা জল দিয়ে ট্রে রেখে তার উপরে তুমি বসিয়ে রাখতে পারো একটা পাথর রেখে তার উপর, মানে মাটিতে কিন্তু দিতে, মানে ওর পটে কিন্তু জল দিয়ে জবজবে জল করে বসিয়ে রাখতে বলছি না, জাস্ট একটা অ্যাটমসফিয়ারে থাকে এরকম ছোটো ছোটো কোনো বালতি নিয়ে তুমি রেখে দিতে পারো। আমি জলের বালতিটা কিন্তু ওর নিচেই রেখে দিই, ঠিক আছে, যাতে ওর থেকে একটা জলীয় আবহাওয়া থাকে। এছাড়াও আমার কাছে কিন্তু আরও বড় মানে হিউমিডিটি ক্রিয়েট করার জিনিস আছে। ওটা হলো আমার ছাদে, দেখো ছাদ পুকুর আছে একটা ছোট্ট মতো, সেটাতে কিন্তু সবসময় একটা পুরো অ্যাটমসফিয়ারটা হিউমিডিটি কিন্তু ও বজায় রাখে। তো সেটাও এরকম তুমি তৈরি করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো একটা হিউমিডিটি রাখার রাস্তা। বা তুমি হিউমিডিফায়ার দিয়ে হিউমিডিটি তৈরি করতে পারো, সেটা গরমের সময় বলছি, মানে শীতের সময় বা বর্ষার সময় কোনো প্রয়োজন নেই। তোমার শীতে গরমের সময় এরকম করতে পারো, বা তো জলের স্প্রে করে দিতে পারো। আমি তো জলের প্লেন স্প্রেও করে দিই। এটা নয় যে জলের স্প্রে করলে ক্ষতি হয়, পাতায় জল থাকে, এসব নয়, কিন্তু জলের স্প্রে কিন্তু খুব ভালোবাসে। তো চলো, আজকের মতো ব্যাস এইটুকুই ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কী টপিক্সের উপর ভিডিও চাই আমাকে অবশ্যই বলবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে নিজের বন্ধুদের সাথে। আর তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাকে, যদি নতুন আসছো আমার চ্যানেল যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ব্রিথ গ্রিন উইথ অক্সিজেন কর্নার। থ্যাংক ইউ।